8 আগস্ট অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি। গত একটা বছর নতুন বাংলাদেশে কেমন ছিল, সবাই কেমন আছে, সেই প্রশ্ন কিন্তু অনেকের। আমরাও সেই প্রশ্ন করতে চাই এবং আমাদের সঙ্গে আজকে আছেন এই বিয়ন্ড দ্য গ্যালারি বিশেষ আয়োজনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। গণ অভ্যুত্থান কিংবা গণজাগরণ কিংবা যেটাই বলি, বিপ্লবের আসলে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তিনি হাজির হয়েছেন আমাদের সঙ্গে আমাদের এই আয়োজনে। স্বাগত জানাচ্ছি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমেই জানতে চাই যে 1 বছর দেখতে দেখতে কেটে গেল, আপনার কাছে এই 1 বছরটা কেমন ছিল? এই 1 বছরটা আমার ব্যক্তিগতভাবেও জীবনের একটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। জুলাই গণঅভ্যুত্থানের সময়টা থেকে শুরু করে তার পরবর্তী দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালনের জায়গা, এই সময়টা বাংলাদেশের জাতীয় জীবনে একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ এবং একই সাথে এমন একটা সময় যখন বাংলাদেশের মানুষ প্রতিটা দিন বা প্রতি সপ্তাহে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা ঘটনাবহুল একটা সময় এবং বাংলাদেশের মানুষের জন্য কিছু ক্ষেত্রে সুখের, কিছু ক্ষেত্রে হয়তো প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধনের কথা চিন্তা করতে করতে এবং কিছু ক্ষেত্রে দুঃখ নিয়ে কেটেছে। তবে এই সময়টার যদি আমরা মূল্যায়ন করতে যাই, এক একজনের কাছে হয়তো এক এক রকম মূল্যায়ন এই সময়টা আসবে। তবে আমি মনে করি এইটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে উত্তরণের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়টাতেই বাংলাদেশের কাঠামোগত সংস্কারের যে কার্যক্রম, সেই কার্যক্রম ঐকমত্য কমিশন গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পেরেছে, যেটা ঐতিহাসিক হয়ে থাকবে এবং আমি বিশ্বাস করি এর বাস্তবায়নের মধ্য দিয়ে এই সময়টা এই জাতির মানসপটে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার জীবনেও নিশ্চয়ই স্মরণীয় এই 1 বছর, আপনি বলছিলেন যে, কিন্তু আমি বলছি যে একজন তরুণের জন্য যে সময়টা আসলে উপভোগের, সেই সময় আপনাকে একটা দেশের দায়িত্ব নিতে হয়েছে। মানে এই একটা বছর কি আপনি উপভোগ করতে পেরেছেন? এই দায়িত্বটা বোঝা ছিল, চাপ ছিল, নাকি আসলে আপনি চেয়েছেন যে আপনার উপর যে অর্পিত দায়িত্ব সেটুকু আপনি যথাযথভাবে পালন করতে? আপনি কোনভাবে দেখেন আপনার নিজের জীবনে? এখানে তো আসলে উপভোগের কিছু নাই। প্রথমত আমরা আমাদের বয়সের তুলনায় অনেক বেশি ভার এবং দায়িত্ব নিয়ে এই জায়গাটায় আসতে হয়েছে। অন্যান্য যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই এক্সপার্টিজের জায়গা থেকে এখানে আনা হয়েছে, ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের যোগ্যতাটা কাজে লাগানোর জায়গা থেকে। কিন্তু আমাদের ঠিক একই সাথে যেমন আমাদের মন্ত্রণালয় সহ ফরমাল দায়িত্বটা পালন করতে হয়েছে, ঠিক একই সাথে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আসা এবং এই গণঅভ্যুত্থানের গার্ড হিসেবে এখানে থাকা এবং সরকারটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা এবং গণঅভ্যুত্থানের পক্ষের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সবসময় নজর রাখা এবং সেটা বাস্তবায়নের ড্রাইভ দেয়া, এই একটা গুরুদায়িত্ব একই সাথে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি এই গুরুদায়িত্বটা ছিল এবং সেটা কতটুকু সঠিকভাবে পালন করতে পারছি কিনা এই চিন্তা থেকেই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই চিন্তাটা সবসময় মাথায় এসেছে যে আমি কি আজকে যেই দায়িত্ব নিয়ে, যেই মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, সেটা সঠিকভাবে পালন করতে পারছি কিনা সেই মূল্যায়নটা অবশ্যই দেশের জনগণ করবে। যাদের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি তারা মূল্যায়নটা করবে, মূল্যায়নটা নিজের করার কিছু নেই। তবে সবসময় এটাই চেষ্টা ছিল যেন আমি আমার দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি। আপনি নিজের মূল্যায়নে কত, জনগণ তো করবেই, নিজের মূল্যায়নে নিজেকে 100-তে কিংবা 10-এ আমি যদি বলি যে কত দিবেন? আপনি যেরকমটা চেয়েছিলেন সেরকমটা কি হয়েছে 1 বছরে? নিজে মূল্যায়ন করতে গেলে আসলে বায়াসড ওপিনিয়ন হয়ে যাবে। তারপরে এখানে যেমন প্রত্যাশা ছিল, এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে সবচেয়ে বেশি প্রত্যাশা তো আমাদেরই ছিল। সেই প্রত্যাশার সাথে বাস্তবায়নের বাস্তবতার মেলবন্ধন ঘটিয়ে এবং বাস্তবতার নিরিখে কতটুকু বাস্তবায়ন করা গেছে, এই সব কিছু মিলিয়েই আসলে মূল্যায়নটা। আশা করি সামনের আমরা তো খুব ড্রাস্টিক পরিবর্তন বা ড্রাস্টিক 1 মাসের মধ্যেই রাষ্ট্র কাঠামো চেঞ্জ করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। একটা ঐক্যমত্য প্রক্রিয়ার মাধ্যমে সকলের অংশগ্রহণ এবং সকলের মতামতের মাধ্যমে একটা বাস্তবায়নের মধ্য দিয়ে গিয়েছি। আমাদের যে 1 দফা ছিল সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ,
সেই বিলোপের প্রক্রিয়াটা ঐকমত্য কমিশনের সংস্কার খুবই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সবাই ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়নের মাধ্যমে আসলে বাস্তবায়ন হলে আসলে মূল্যায়নটা ঠিকভাবে করা যাবে যে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারলাম। আচ্ছা, এমনিতে আপনার দায়িত্বে আসি যে আপনি দুটো মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুটোকে আপনি কিভাবে দেখেন? দুটো মন্ত্রণালয়কে আলাদা আলাদা যদি একটু বলেন যে কোন মন্ত্রণালয়টা আপনার কাছে খুব ভালো লাগে কিংবা আলাদা কিংবা আপনি আগ্রহ পান? প্রথমত আমি তো যুব ক্রীড়া মন্ত্রণালয়টাই প্রথম আমার অ্যাসাইনমেন্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে সরকারের 4-5 মাস পরে আমি আসি। সেই জায়গা থেকে আমরা হয়তো যেহেতু 1 বছর হয়ে গেছে, 1 বছরের একটা ইয়ারলি রিপোর্ট আমরা তৈরি করব দুই মন্ত্রণালয় আমাদের গত 1 বছরের কার্যক্রম এবং সফলতা ব্যর্থতা। তবে যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে যুব ক্রীড়া মন্ত্রণালয়টাই এমন একটা জায়গা যেখানে আমি মোর ইন্টারেস্ট পাই কাজ করার, এবং যেহেতু এটা যুব সমাজের জন্য কাজ করার সুযোগ আছে এবং ক্রীড়াক্ষেত্রে কাজ করার সুযোগ আছে, এবং এই দুইটা জিনিস আমাদের ইয়াংদেরকে অনেক বেশি এঙ্গেজ করে সেই জায়গা থেকে। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমি আরও অধিক স্বাধীনতা এবং পলিসিগত জায়গায় নিজের ইনপুট রাখার এবং সেটা বাস্তবায়নের সুযোগ পেয়েছি বলে আমি মূল্যায়ন করি। কারণ আপনারা জানেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বেশিরভাগ বড় বড় সিদ্ধান্তগুলোই এটা একা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না, সরকারের একটা সিদ্ধান্ত। এবং এখন সরকারের বড় সিদ্ধান্ত, যেমন স্থানীয় সরকার নির্বাচনের ইস্যুটাই যদি আমি ধরি, সরকারের বড় সিদ্ধান্ত নিতে গেলে সরকারও একা অথরিটি না, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে একটা মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে। সে কারণে অনেক সিদ্ধান্ত সেখানে নেওয়া যায়নি, বাস্তবায়ন করা যায়নি, সেটা জাতীয় বাস্তবতায় সেটা করা সম্ভব হয়নি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি বেশি স্বাধীনতা পেয়েছি এবং বেশি কাজ করতে পেরেছি যুব ক্রীড়া মন্ত্রণালয়। এবং আমরা যুবদের উন্নয়নের জন্য অনেকগুলো ট্রেনিং প্রোগ্রামের উদ্যোগ আমরা নিয়েছি যুগোপযোগী, এবং আমরা ক্রীড়াক্ষেত্রে আমাদের যে স্পোর্টসগুলো মৃতপ্রায় অবস্থায় ছিল সেগুলো রিব্র্যান্ডিং এখন পর্যন্ত সফলভাবে 2-1টা স্পোর্টস আমরা করতে পেরেছি এবং বাকিগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং পলিসি ক্ষেত্রে আমরা কিছু উদ্যোগ নিতে পেরেছি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যুব ক্রীড়া মন্ত্রণালয় একটা কাজের জায়গা যেখানে আমরা বেটার কাজ করতে পারি। আপনি ওখানে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আপনাকে যদি বলি যে আপনার বেস্ট সফল কাজ কি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আপনি কোন জিনিসটা মনে হয় যে আপনার সিগনিফিক্যান্ট চেঞ্জ কিংবা আপনার ইনপুট? কোনো একটা নির্দিষ্ট কাজকে মার্ক করাটা ঠিক হবে না, এবং আমাদের আমি যদি বলি যে আমরা যতটুকু কাজ করেছি এখন পর্যন্ত, যতটুকু দেখা গেছে সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আমরা অনেকগুলো পলিসি, অনেকগুলো কাজ নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, যেটা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে সারফেসে আসবে এবং আপনারা দেখতে পাবেন। এই সময়টাতে আমি মনে করি যে আমাদের স্পোর্টসে একটা নতুন শিফট ঘটে গেছে, একটা রিব্র্যান্ডিং সময়ের মধ্য দিয়ে আমরা গিয়েছি। যদিও শুধুমাত্র একটা খেলায় জেতা কিংবা হারা দিয়ে আসলে যদি সাফল্য ব্যর্থতা হিসাব করা হয় সেটা ঠিক হবে না আমার মূল্যায়নে। কারণ এখন আমরা যেই টিম খেলতে দেখতে পাচ্ছি বা যেই সাফল্য এখন যে কোনো খেলায় বা টুর্নামেন্টে বা সিরিজে আসছে, সেটার কাজ তো 5 বছর 10 বছর আগে হয়েছে। তো এখন আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি সেটার বাস্তবায়নটা আসলে, সেটার ফলাফলটা আসলে পাওয়া যাবে আগামী 5 থেকে 10 বছর পর। আমরা যে স্পোর্টস ইনস্টিটিউট করছি, বাংলাদেশে কোনো অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য আমাদের খেলোয়াড়দের কিংবা কম্পিটিটিভ স্পোর্টসে, কম্পিটিটিভ যে কোনো কম্পিটিশন কিংবা টুর্নামেন্টে যাওয়ার আগে, যেমন অলিম্পিকে যাওয়ার আগে তাদের যে ট্রেনিংয়ের যে ব্যবস্থা, ক্যাম্পের যে ব্যবস্থা, সেটা বাংলাদেশে নেই। সেটার জন্য আমরা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট BSI করার উদ্যোগ নিয়েছি একদম শুরুতেই, এবং মোটামুটি আমরা একটা বাস্তবায়নের কাছাকাছি চলে এসেছি। বাংলাদেশেও আমরা পৃথিবীর যেই দেশগুলো স্পোর্টসে ভালো করে তাদের মতো একটা উন্নত মানের স্পোর্টস ইনস্টিটিউট করতে পারবো, এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের প্লেয়ারদেরকে গ্লোবাল লেভেলে কম্পিট করার মতো যথাযথ সুযোগ সুবিধা দিতে পারবো। এবং তার মাধ্যমে ভবিষ্যতে আমি বিশ্বাস করি স্পোর্টস ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের প্লেয়াররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে। এর বাইরে আমরা আমাদের দৃষ্টিটা ফোকাস করতে চেয়েছি। আমাদের 55টা ফেডারেশন দেখা যায় গণহারে আমরা হয়তো কাজ করতে চাই, কিন্তু আমাদের যেই লিমিটেড রিসোর্স সেটা দিয়ে কাউকে আমরা ইফেক্টিভ কিছু দিতে পারি না। সেই জায়গা থেকে আমরা জেনেটিক্সের দিক থেকে এবং রেকর্ডের দিক থেকে কোন কোন স্পোর্টসগুলোতে আমাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি আছে এবং অতীত রেকর্ড ভালো, সেগুলো দিকে ফোকাস করছি। যেমন আর্চারি সহকারে আরও কিছু স্পোর্টস আছে, এগুলোকে আমরা সামনের দিনে বিশেষ গুরুত্ব দিতে চাই, এবং এর মাধ্যমে আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশ হিসেবে আমাদের সাফল্যের সংখ্যা বাড়াতে চাই।
একই সাথে আমাদের আপনারা জানেন আমাদের ফুটবল একটা 90-এর পরে 90-এর সময় যে ফুটবলের যে ক্রেজ ছিল, বলা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফুটবল বাফুফে তখন সহযোগিতা করছে। সেই জায়গা থেকে বাংলাদেশের ফুটবল প্রায় মৃতপ্রায় একটা অবস্থায় আমরা এসে পেয়েছি, এবং সেই জায়গা থেকে ফুটবলের বাফুফেদের নতুন লিডারশিপ নিয়ে আসা এবং তাদের সাথে মন্ত্রণালয়ের একটা গুড কোলাবোরেশন কোঅর্ডিনেশনের মাধ্যমে ফুটবলের একটা রিব্র্যান্ডিং করা, এবং অবশ্যই থ্যাঙ্কস টু হামজা অ্যান্ড আদার প্লেয়ার্স যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে খেলতে এসেছেন, এবং আমরাও সেই চেষ্টাটা আমাদের দিক থেকে করেছি, এবং যার ফলে ফুটবলের একটা নতুন প্যারাডাইম শিফট ঘটে গেছে, একটা রিব্র্যান্ডিং হয়েছে। এটা আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে একটা দীর্ঘ সময় লাগার কথা ছিল, যেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পেরেছি, এবং এখন এটা আমাদের উপরে এবং পরবর্তী লিডারশিপের উপরে ডিপেন্ড করছে যে কতটুকু আমরা এই রিব্র্যান্ডিংটাকে কাজে লাগিয়ে ফুটবলে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন করতে পারবো, একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারবো। সেটা নিয়ে ভবিষ্যতে আরও কাজ করা বাকি আছে। তবে সেই কাজ করার জন্য যে প্রাইমারি বুস্ট, যে মোরাল বুস্টটা প্রয়োজন ছিল, সেটা আমরা যথাযথভাবে ঘটাতে পেরেছি এবং আমরা পেয়েছি, এবং ভবিষ্যতে আমরা আশা করি যে বাংলাদেশের ফুটবল একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। এবং এই যে ফুটবলে এখন দর্শক হচ্ছে, মানুষের আগ্রহ বেড়েছে এবং আমরা টিকিট দিয়ে শেষ করতে পারছি না, এটা তো বাংলাদেশে আমি মনে করি যে গত 10-15-20 বছরে আমরা দেখিনি, দেখা যায়নি। তো এটা একটা নতুন, এবং ফুটবল এখন স্পন্সর পাচ্ছে, যেখানে আমাদের ফুটবল ফেডারেশন কোটি কোটি টাকার আসলে ঋণগ্রস্ত একটা ফেডারেশন। তো সব দিক থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ঢাকা স্টেডিয়ামটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করে দিয়েছি। আমরা নীলফামারীতে চট্টগ্রামে স্টেডিয়াম ফুটবলের জন্য ডেডিকেটেড করার চেষ্টা করছি, যাতে করে ওই এলাকা কেন্দ্রিক ইকোসিস্টেমটা গড়ে ওঠে এবং আমাদেরকে ভাড়ায় অন্য কোনো স্টেডিয়ামে গিয়ে খেলতে না হয়, যেটা খুবই দুঃখজনক। ফুটবলের মতো একটা স্পোর্টসের নিজস্ব কোনো স্টেডিয়াম নেই, আমি এসে পেয়েছি। তো এই সাপোর্টটা আমরা, পলিসিগত সাপোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আশা করি ফেডারেশন মন্ত্রণালয়ের মধ্যে এবং ইন্টার ফেডারেশন কোঅর্ডিনেশনের মাধ্যমে, এবং এটা যদি পরবর্তী সময়েও এই প্র্যাকটিসটা থাকে, তাহলে বাংলাদেশের স্পোর্টসকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। ফুটবল ক্রিকেট নিয়ে আমি আরেকটু বিস্তারিত কথা বলবো। তার আগে আপনি বলছিলেন বাংলাদেশ বিএসআই করতে চান, যেটা আসলে স্পেশালাইজড। আপনার প্রথম প্রেস কনফারেন্সে আপনি 1 বছর আগে মনে হয় এরকমটাই বলেছিলেন, কিন্তু 1 বছর পরে আমরা দৃশ্যমান কোনো কিছু দেখিনি। মানে এটার আপডেটটা আমি একটু জানতে চাই, যে এটা কবে, কোথায়, কিভাবে হচ্ছে। এরকম একটা ইনস্টিটিউট করতে গেলে আপনারা তো জানেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্ল্যান থেকে শুরু করে সব কিছু করা, আমরা চাই না কোনো কাজ করতে। সেই জায়গা থেকে ইট টেক্স টাইম। আমাদের একটা এক্সপার্ট কমিটি হয়েছিল, ওনারা যে এই বিএসআইয়ের টরটা কী হবে, টার্মস অফ রেফারেন্স কী জায়গায় ওনারা কাজ করবেন, সেটা নিয়ে এতদিন কাজ করেছেন। আমরা কী ধরনের অনেক, এটা স্পোর্টস ইনস্টিটিউট মানে হচ্ছে স্পোর্টস সায়েন্স, এবং সেরকম ইকুইপমেন্ট বাংলাদেশে নেই, সেটা কোন পর্যায়ে আমরা আনতে পারবো আমাদের রিসোর্সের মধ্য দিয়ে, সেগুলো অ্যাসেসমেন্ট করা এবং তার প্রেক্ষিতে একটা ডিপিপি করা এবং একটা প্রজেক্ট হিসেবে হাতে নিয়ে এইটা বাস্তবায়ন করা। তো আমরা মোটামুটি আমাদের প্ল্যান থেকে শুরু করে সব কিছু শেষ পর্যায়ে আছি। এখন আমরা বাস্তবায়নের দিকে হাত দেব এবং আশা করি আমরা করে যেতে পারবেন। আমরা এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অবশ্যই উদ্যোগ থেকে শুরু করে, প্ল্যান থেকে শুরু করে বাস্তবায়নের প্রাথমিক প্রক্রিয়াটাও আমরা আশা করি শেষ করে যেতে পারবো, এবং কাজ আগামী 1 বছরের মধ্যে যদি কাজ শেষ হয়ে যায় এবং তারপর থেকে এটা অপারেশনে আশা করি আমরা নিয়ে যেতে পারবো। আসলে স্পোর্টস এমন একটা সেক্টর, এখানে প্রচুর ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। আমি দেশের বাইরে যে কয়টা জায়গায় আসলে দেখার সুযোগ হয়েছে, মরক্কোকে আমরা দেখেছি ইদানিং ফুটবল অনেক ভালো করছে, কিন্তু রয়্যাল মরক্কান ফুটবল একাডেমি আমি নিজে ঘুরে এসেছি, সেখানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে এবং তাদের কিংয়ের সরাসরি হস্তক্ষেপে ইনভেস্টমেন্ট হয়েছে, এটা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের অনেক আদার প্রায়োরিটিস আছে, অনেক হিউম্যানিটেরিয়ান ইস্যুস আছে, সেগুলো বিবেচনায় রাখলে স্পোর্টসে ইনভেস্টমেন্ট আসলে খুবই কম। এখন এই লিমিটেড রিসোর্সকে কীভাবে সর্বোচ্চ এফিশিয়েন্টলি আমরা ইউজ করতে পারি এবং সেটাকে কাজে লাগাতে পারি, এটা হচ্ছে আমাদের মানে প্রায়োরিটিগুলো থাকবে। আমি যদি ফুটবল ক্রিকেটের কথা বলি, যে আপনার নিজের পছন্দ কোন খেলাটা, মানে সেইটাই কি আপনার কোনো বাড়তি কাজ করার ক্ষেত্রে কোনো প্রায়োরিটি পায়, মানে তাদের সুযোগ সুবিধা বলি কিংবা দায়িত্ব বলি, সেই জায়গাটায় কোনো সুযোগ পায়? কাজের ক্ষেত্রে তো বায়াসনেস দেখানোর সুযোগ নেই, আমাদের খেলা, সকলেরই পছন্দের খেলা আছে, পছন্দের খেলোয়াড় আছে, কিন্তু কাজের ক্ষেত্রে প্রফেশনালি কাজ করাটা উচিত। আমার ব্যক্তিগতভাবে প্রিয় খেলা ফুটবল, এবং ফুটবলটাই আমি বেশি দেখে থাকি, কিন্তু বাংলাদেশে ক্রিকেট নিয়ে যেই ক্রেজ এবং যেই ফ্যান বেজ আছে, আমরা ক্রিকেটটাকে শুরু থেকেই গুরুত্ব দিয়ে কাজ করে আসছি, যেহেতু আমাদের সবচেয়ে বড় ফেডারেশন, সবচেয়ে বড় বোর্ড হচ্ছে ক্রিকেট।
এবং একই সাথে ফুটবল, একই সাথে আরও অন্যান্য খেলাগুলো যেগুলোতে আমাদের সম্ভাবনা আছে অর্জনের, সেভাবে আমাদের পলিসিগুলো নেওয়া, পলিসি সাপোর্টটা যাতে আমরা দিতে পারি সেটা নিয়ে কাজ করছি। এমনিতে আমাদের অনেকগুলো হেরিটেজ ফেডারেশনও আছে, কিন্তু আমাদের কান্ট্রি স্পোর্টস আছে। তবে আমরা ফোকাস করছি যেগুলো দিয়ে আমাদের আন্তর্জাতিক অর্জন নিয়ে আসা সম্ভব, সাফল্য সম্ভাবনা আছে। একই সাথে আমরা কান্ট্রি স্পোর্টস নিয়েও কিছু উদ্যোগ নিচ্ছি। আমাদের প্রায় মৃতপ্রায় কান্ট্রি স্পোর্টস এখনও আমরা গ্রামে গেলে দাঁড়িয়ে বান্ধা, তারপরে লাটিম খেলা থেকে শুরু করে অনেকগুলো কান্ট্রি স্পোর্টস আছে। সেটার সাথে মেইন স্ট্রিমের ওই যোগাযোগ, কুস্তি, আপনি যদি দেখেন সুনামগঞ্জে কুস্তি অনেক বিখ্যাত, সেটার সাথে চট্টগ্রামে জব্বারের বলি খেলা হয়, সেটার সাথে কিন্তু আমাদের সংযোগ এবং সেটাকে ব্র্যান্ডিং করাটা, সবার কাছে পৌঁছে দেওয়াটা, সেই জিনিসটা করার ক্ষেত্রেও আমরা গুরুত্ব আরোপ করছি। সেটা নিয়েও আমরা কান্ট্রি স্পোর্টস ফেডারেশনের সাথে কাজ করছি। তবে আমাদের যে সময়টা, এই সময়টা একটা পলিসি নিয়ে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে খুবই অপ্রতুল সময়। তবে এর মধ্যেও আমরা একটা ফ্রেমওয়ার্ক এমনভাবে তৈরি করে দিয়ে যেতে চাচ্ছি, পলিসির জায়গায় এমনভাবে কাজ করে দিয়ে যেতে চাচ্ছি, এটা জাস্ট যদি ফলো করা হয় পরবর্তী যে কোনো লিডারশিপের দ্বারা পজিটিভলি নেওয়া হয়, তাহলে আমি মনে করি যে স্পোর্টসের দীর্ঘমেয়াদী ভালো সাফল্য নিয়ে আসা সম্ভব। একটা প্রশ্ন আমার আসে যে আপনারা সবগুলো ফেডারেশনের কমিটি বিলুপ্ত করেছেন, জেলা ক্রীড়া সংস্থা কমিটি বিলুপ্ত করেছেন, সেটা এতদিনে এসে কিছুটা গোছানো অবস্থায় একটা অ্যাডহক কমিটি এসেছে। এটার ফল কি আমরা পাচ্ছি, নাকি এটার ফল পেতে আরও সময় লাগবে? আমাদের প্রাথমিকভাবেই জেলা ক্রীড়া সংস্থা, তারপরে সকল ক্রীড়া সংস্থা, বিভাগীয়, জেলা, উপজেলা এবং ফেডারেশনগুলোর কমিটি বাতিল করতে হয়েছে। কেন আপনারা সবাই ব্যাকগ্রাউন্ডটা জানেন, কারণ আমরা এসে প্রথমত বাস্তবতায় দেখেছি যে এই জায়গাগুলো যারা দায়িত্বশীল ছিলেন অধিকাংশই পালিয়ে গিয়েছেন, এবং এই জায়গাগুলোতে বিগত সময়ে রাজনৈতিক বিবেচনাটাই প্রাধান্য পেয়েছে স্পোর্টসের থেকে। আমরা চেয়েছি পলিসিগতভাবে যে স্পোর্টসের মানুষজনকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত, এবং তারাই আসলে আমরা দেখেছি অভিজ্ঞতা থেকে সবচেয়ে বেশি আন্তরিকভাবে এবং ফোকাস করে স্পোর্টস নিয়ে কাজ করেন। শুধুমাত্র চেয়ার দখলের জন্য তারা আর সেখানে থাকাটাকে প্রায়োরিটি দেন না। সেই জায়গা থেকে স্পোর্টস সেন্ট্রিক লোকজনকে দিয়ে জেলা ক্রীড়া সংস্থাগুলো এবং ফেডারেশনের কমিটিগুলো গঠন করাই আমাদের প্রারম্ভিক উদ্দেশ্য ছিল। ইতিমধ্যে আমরা 55টা ফেডারেশনে অ্যাডহক কমিটি দিয়েছি। জেলা ক্রীড়া সংস্থাগুলো গুটি কয় বাদে বেশিরভাগ আমাদের হয়ে গিয়েছে, এবং তারা তাদের কার্যক্রমও শুরু করেছে। এবং ফেডারেশনগুলো বিভিন্ন টুর্নামেন্ট, যে ধারাবাহিকতা মাঝখানে যেটা আসলে ধারাবাহিকতায় ছেদ পড়েছিল, সেটা আবার নতুন করে ধারাবাহিকতা তারা ফিরে আসছেন। এখন প্রায় প্রতি সপ্তাহে 2-3টা ফেডারেশনের কোনো না কোনো টুর্নামেন্টের দাওয়াত থাকে আমার। সেই জায়গা থেকে আমি বুঝতে পারি যে কাজ হচ্ছে, এবং আগের ধারাবাহিকতা আমরা ফিরে গেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আরও প্রোঅ্যাক্টিভলি কাজ করতে পারছি। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা থাকে সেটা হচ্ছে বাজেট সহায়তাটা আমরা দিতে পারি না, পরিচালন ব্যয়টা আমরা কিছুটা দেওয়ার চেষ্টা করি। তবে সেখানে আমরা পলিসিগত কিছু উদ্যোগ নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে চিঠি লেখা হয়েছে, আমি নিজে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি যে ব্যাংকের যে CSR ফান্ড আছে সেটা বিভিন্ন খাতোয়ারি আসলে ডিটারমাইন করে দেওয়া থাকে, যে শিক্ষা খাতে 20% বা এই খাতে চিকিৎসা খাতে এত %, কিন্তু স্পোর্টসেরটা থাকে যে ঐচ্ছিক 20% আছে, সেটা থেকে স্পোর্টসের তারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো সেটাই আমরা অনুরোধ জানিয়েছি যে 10-15% যাতে স্পোর্টসে বাধ্যতামূলক করে দেওয়া হয়, সেটা নীতিতে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমাদের ফেডারেশনগুলো মন্ত্রণালয়ের বাইরে থেকেও স্পন্সর পাওয়ার ক্ষেত্রে একটা বড় সহযোগিতা পাবেন। এটা একই সাথে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেও কাজ করছি, যাতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর যে CSR ফান্ড আছে সেটা থেকে স্পোর্টসে কীভাবে একটা অংশ ডাইভার্ট করা যায়, নিয়ে আসা যায়। তাহলে আমাদের স্পোর্টসে যে বাজেটের চ্যালেঞ্জ, টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে যে আমাদের যে চ্যালেঞ্জ থাকে, সেটাতে যথেষ্ট আমি মনে করি যে আমরা সাপোর্ট নিশ্চিত করতে পারবো। আমাদের সঙ্গে আছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা কথা বলছি অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে। 8ই আগস্ট 1 বছর পূর্ণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের, এবং এই 1 বছরে যুব ক্রীড়া উপদেষ্টা ক্রীড়া মন্ত্রণালয়ে খেলাধুলায় কি করেছেন আমরা সে বিষয় নিয়ে কথা বলছি। আসিফ মাহমুদ, আমরা বিরতির আগে আপনার উদ্যোগ নিয়ে কথা বলছিলাম। আমার ব্যক্তিগত প্রশ্ন যে আপনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা, ফেব্রুয়ারি হোক আশেপাশের সময়ই হবে, তখন আপনি যখন বিদায় নেবেন তখন কি দেখতে চান, কিংবা আপনাকে মানুষ মনে রাখবে কিসের জন্য? এমন কোনো কিছু কি করে যেতে চান, কিংবা মনে হয় যে করেছেন? মন্ত্রণালয় কেন্দ্রিক কাজের কথা যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকারকে তো মনে রাখার মতো অনেক উদ্যোগ সরকার কালেকটিভলি আমরা নিয়েছি। আশা করি জুলাই গণঅভ্যুত্থানের যে নতুন বাংলাদেশ গড়ার যেই কমিটমেন্ট এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের যেই কমিটমেন্ট, সেটা জুলাই সনদ
এবং জুলাই সনদের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সম্ভব হবে, এবং সেটা সম্ভব হলেই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের মানুষ মনে রাখার মতো একটা কাজ সেটা হবে বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মনে রাখার জন্য। এবং আমার জায়গা থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে মন্ত্রণালয়ের বাইরেও আমার সবচেয়ে বড় দায়িত্ব যেটা আমি মনে করি এই গণঅভ্যুত্থানের যাদের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে কাজ করা। সেটা তো আসলে দৃশ্যমানভাবে কাজ করার সুযোগটা কম, অদৃশ্যমানভাবে ভেতরে আলোচনার টেবিলে কিংবা ক্যাবিনেট মিটিংয়ে কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কিংবা সরকারের পলিসি ডিসিশনের ক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ইনপুট দেওয়ার, সেটা হয়তো দেখা যায়নি, কিন্তু সেটার বাস্তবায়নগুলো হয়তো জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে, যেমন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জায়গা থেকে শুরু করে ছাত্র জনতা কিংবা জুলাই শক্তিগুলো দেখেছে বলে আমি বিশ্বাস করি। কিন্তু মন্ত্রণালয়ের দিক থেকে যদি বলি তাহলে আমরা এক তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দুইটা অংশ, একটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যুবকদের জন্য কাজ করার জায়গা, আরেকটা হচ্ছে ক্রীড়া ক্ষেত্রে কাজ করার জায়গা। যুবকদের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমরা আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর অনেক ট্রেনিং দিয়ে থাকে সারা দেশব্যাপী। সেই ট্রেনিংগুলোকে আরও যুগোপযোগী করার দিকে মনোযোগ দিয়েছি। যেই একবিংশ শতাব্দীর যেই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযুক্ত যুব সমাজ গঠনের জন্য যে ধরনের ট্রেনিং, যে ধরনের কারিকুলাম ডেভেলপ করা প্রয়োজন, আমরা আমাদের ট্রেনিংগুলোকে সেভাবে প্রস্তুতের চেষ্টা করেছি। এবং এর বাইরেও কিছু, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে প্রযুক্তিগত জায়গা থেকে, সেই ট্রেনিং এবং সেই সচেতনতা তৈরি করার জন্য আমরা প্রজেক্ট হাতে নিয়েছি। আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছি। একই সাথে আমরা দেখেছি যে এই সময়গুলোতে আমাদের তরুণদের সেলফ ডিফেন্স এবং তাদের দক্ষতা বৃদ্ধি, শারীরিক, এই ধরনের একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেটা সামনের দিনে আসবে। এবং আমাদের এক্সিস্টিং যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে আরও ডেমোক্রেটাইজ করা, আরও প্রযুক্তি নির্ভর করা এবং এই সময়ের সাথে তাল মিলিয়ে চলার যুগোপযোগী করার দিকে আমরা মনোযোগ দিয়েছি। এবং একটা অনেক বড় প্রজেক্ট আমরা করছি বিশ্ব ব্যাংকের সাথে, 9 লক্ষ তরুণ যারা কোনো ধরনের ট্রেনিংয়ে নেই, কোনো ধরনের এমপ্লয়মেন্টে নেই, তাদের দক্ষতা বৃদ্ধির একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আশা করি এই আগামী 1-2 মাসের মধ্যেই সেটার কার্যক্রম শুরু হবে। সারা দেশে 9 লক্ষ তরুণকে আমরা ট্রেনিংয়ের আওতায় আনবো, এবং এটা একটা হিউজ নাম্বার। এবং এর বাইরে স্পোর্টসের ক্ষেত্রে আমরা স্পোর্টসের ক্ষেত্রটা আসলে অনেক বড় একটা ক্ষেত্র। প্রত্যেকটা ফেডারেশনের সাথে আমরা প্রত্যেকটা ফেডারেশনের সাথে আলাদা আলাদাভাবে কাজ করতে হয়। তো সেখানে আমরা পলিসিগত জায়গায়, যেটা আমরা বললাম, আমাদের স্পোর্টস ইনস্টিটিউট থেকে শুরু করে আমাদের স্পোর্টসগুলোর রিব্র্যান্ডিং এবং স্পোর্টসের দিকে নতুন করে দর্শককে নিয়ে আসা, এবং স্পোর্টসের ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোলাবোরেশন বৃদ্ধি, যাতে করে আমরা বিশ্বের যে দেশগুলো স্পোর্টসে ভালো করেছে তাদের সাথে তাদের এক্সপিরিয়েন্স নিতে পারি, তাদের এক্সপার্টিস আমরা নিতে পারি। এই ধরনের অনেকগুলো এমওইউ অন দ্য ওয়ে আছে। অলরেডি আমরা এথনো স্পোর্টসের সাথে একটা এমওইউ স্বাক্ষর করেছি, আমাদের কান্ট্রি গেমগুলোকে আরও পৃথিবীর বুকে কীভাবে নিয়ে যাওয়া যায়, আরও শোকেস করা যায় সেটা নিয়ে। এবং আমরা চায়নার সাথে একটা এমওইউ করতে চাচ্ছি, তাদের যে এক্সপার্টিস আছে অ্যাথলেটিক্সে সেটা কীভাবে আমরা আমাদের সাথে আমাদের এতে কাজে লাগাতে চাই। তারা খুবই আগ্রহী। আমি হয়তো এই এমওইউটা আমরা আগামী 2 মাসের মধ্যে স্বাক্ষর করতে পারবো। আমরা আরও অন্যান্য দেশের সাথে যাদের এক্সপার্টিস আছে তাদের সাথে করার চেষ্টা করছি। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ক্ষেত্রে যেহেতু আমাদের বাজেট সাপোর্টটা সেরকমভাবে নেই, সেখানে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের সাথে। তারা আমাদের 8টি বিভাগে স্পোর্টস হাব করার ক্ষেত্রে ঋণ সহায়তা এবং অনুদান সহায়তা করতে প্রাথমিক সম্মতি দিয়েছেন। আমরা সেগুলো ডিজাইন করেছি এবং সেটা নিয়ে ফার্দার আলোচনা চলছে, এবং আশা করি এটা বাস্তবায়ন করা যাবে। স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারে আমরা একটা বড় ইনভেস্টমেন্ট হয়ে থাকবে। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই আমাদের একটা বড় আনডিসকভার্ড সেক্টর হচ্ছে ই স্পোর্টস। পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যেখানে জেনারেল স্পোর্টসের থেকে ই স্পোর্টস
অনেক বড়, এবং সেখানে আপনারা জানেন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, সেখানে স্পন্সর থেকে শুরু করে, সেখানে আমি যদি বলি কোনো একক স্পোর্টসের সবচেয়ে বেশি অংশগ্রহণ, তাহলে এটা একমাত্র স্পোর্টসে আছে। আমরা যদিও ফুটবল ক্রিকেট অনেক জনপ্রিয়, কিন্তু আপনি স্পোর্টসের থেকে বেশি অংশগ্রহণ কোনো স্পোর্টসে নাই। আপনি এমন কোনো ইয়াং জেনারেশনের এমন কাউকে পাবেন না যে স্পোর্টসের কোনো না কোনো স্পোর্টসের সাথে সম্পৃক্ত না, কম্পিটিটিভ স্পোর্টসের সাথে সম্পৃক্ত না হলেও খেলে। আপনি, আমি বা সবাই আমরা কেউ না কেউ গেমস খেলি কিংবা। তো এটা একটা সেক্টর যেটা পৃথিবীতে খুব দ্রুত আসলে ডেভেলপ করছে, এবং আমি দেখেছি পৃথিবীর যে দেশগুলোতে আমার যাওয়ার সুযোগ হয়েছে সব জায়গায় ওদের স্পোর্টস ভিলেজ পর্যন্ত আছে, এবং স্পোর্টসের জন্য স্পেসিফিক ওদের জায়গা করে দেওয়া আছে যেখানে সবাই খেলছে, কম্পিটিটিভ স্পোর্টস খেলছে। এবং আমাদের স্বীকৃতি না থাকলেও আমাদের দেশের তরুণরা কিন্তু স্পোর্টসে জাতীয় আন্তর্জাতিক অনেক অর্জন নিয়ে এসেছে, এবং তাদের খেলায় স্বীকৃতি তাদের সেই সম্ভাবনাটা রয়েছে। সেটাকে আমরা খেলায় স্বীকৃতি দিয়ে সেটাকে আমরা এখন থেকে বাংলাদেশের কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে খেলতে যায় বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যায়, সে যেন বাংলাদেশের পতাকা বহন করতে পারে, সেই সুযোগটা আমরা করে দিয়েছি। এবং এই স্পোর্টসকে স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটা স্ট্রাকচারালিও আমরা যারা স্টেক হোল্ডার আছেন, এই স্পোর্টস বলতে তো এটা অনেক ভাস্ট, অনেকগুলো স্পোর্টস আছে, তাদের সাথে বসে একটা অ্যাসোসিয়েশন করা, একটা ফেডারেশন করার মাধ্যমে এটাকে আরও স্ট্রাকচারাল ওয়েতে নিয়ে আসার এটা আমার মনে হয় যে একটা মানুষ মনে রাখবে, কারণ অনেক লোক, এবং এটাকে স্ট্রাকচারাল করার মাধ্যমে আমরা আমাদের এই তরুণদেরকে স্বীকৃতিটা দিচ্ছি, এবং একই সাথে এটা যেন অ্যাডিক্টেড হওয়ার মতো কোনো দিকে না যায়, সেটার জন্য আমরা একটা স্পোর্টস নীতিমালা আমরা করতে যাচ্ছি। এই নীতিমালার মাধ্যমে ভবিষ্যতে স্পোর্টস আসলে কিভাবে চলবে এবং কিভাবে আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে স্পোর্টসে আগাতে পারবো এবং স্পোর্টস ইকোসিস্টেমটা বাংলাদেশে গড়ে তুলতে পারবো, সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা আসলে এমন একটা সেক্টর, এখানে বাজেট পাওয়া কিংবা স্পন্সর পাওয়া কিংবা অংশগ্রহণকারী পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে পলিসি সাপোর্টটা, যেটা সরকার এতদিন দিতে ব্যর্থ হয়েছে, সেটা আমরা এবার দিচ্ছি। একটু আপনার দিকে যাই, যে আপনার বিরুদ্ধে অভিযোগ বেশ কিছু, যেমন ধরেন যে আমরা বলছিলাম যে এতগুলো ফেডারেশন, এতগুলো জেলা ক্রীড়া সংস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিতর্কিত লোকও এসে পড়েছে। অর্থের অভিযোগও যেমন কেউ করেছেন, কেউ বলেছেন যে বিতর্কিত লোকদের কেন আমরা বাছাই করলাম না, সেটার ক্ষেত্রে কি আপনি কোনো ব্যাখ্যা দেবেন? ক্রীড়া সংস্থাগুলো আপনারা জানেন যে জেলার ডিসি সাধারণত প্রস্তাবনাটা আমাদেরকে দিয়ে থাকেন, এবং সেই প্রস্তাবনা অনুযায়ী আমরা ক্রীড়া সংস্থাগুলো করে থাকি। তারপরে আমরা সেগুলো স্ক্রিনিং করার চেষ্টা করেছি, সেখানে যেন কোনো স্বৈরাচারের দোসর কিংবা এমন কেউ যে আসলে ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট না, এমন কেউ না আসতে পারে। আপনারা যদি দেখে থাকেন, ক্রীড়া সংস্থা গঠনের ক্ষেত্রে আমরা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিয়েছি যে 7 জন সদস্য থাকবে, 7 জনের মধ্যে কে কোথা থেকে আসবে। সেখানে একজন আমরা রেখেছি সাবেক কোচ, একজন হয়তো 2 জন সাবেক ক্রীড়াবিদ, আমরা ইভেন ক্রীড়া সাংবাদিকও দিয়েছি, এবং ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিও দিয়েছি, যাতে করে এটা একটা ডেমোক্রেটিক জায়গা হয়। আগে আমরা দেখেছি যে ক্রীড়া সংস্থার বা ক্রীড়া সংস্থার কার্যালয়গুলো রাজনৈতিক কার্যালয়ে পরিণত হতো, সেখানে শুধু সম্মানের জন্য কিংবা চেয়ারের জন্য মানুষজন এসে বসতে চাইতো। সেটার জায়গা থেকে আমরা পরিবর্তন করে পলিসিগতভাবে এটাকে স্পোর্টস সংশ্লিষ্টদের হাতে দিয়েছি, এবং আমরা মনে করি তারাই এটাকে আরও ভালোভাবে ড্রাইভ করতে পারবেন এবং চালাতে পারবেন, কারণ তারা স্পোর্টসটাকে ধারণ করেন এবং তাদের জীবনের সাথে স্পোর্টসটা সম্পৃক্ত। এবং ফেডারেশনগুলোর ক্ষেত্রেও আমরা, আপনারা জানেন, আমরা একটা সার্চ কমিটি করে দিয়েছি, কারণ মন্ত্রণালয়ের ইটসেলফ এটা করাটা খুব মন্ত্রণালয়ের জন্য টাফ কাজ হতো, কারণ আমাদের প্রায় 55টা ফেডারেশন, এবং সার্চ কমিটি ওনারা মিটিং করেছেন, স্টেক হোল্ডারদের সাথে বসেছেন, এবং তার ভিত্তিতে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটির প্রস্তাব করেছেন। এখানে 55টা ফেডারেশনের কমিটি দিতে গেলে, এখানে যদি আমি ইন্ডিভিজুয়াল মানুষ ধরি 20 জন করে ধরলেও 1000+ মানুষ, এই অল্প সময়ের মধ্যে সবাইকে স্ক্রিনিং করাটা টাফ হলেও আমরা সেটা করেছি, এবং আমরা চেষ্টা করেছি যেন। কিন্তু সার্চ কমিটিটাও অভিযোগ আছে যে তাদের সব কিছু রাখা হয়নি। এখন সার্চ কমিটির যেই কাজের যেই মানে টিওআর, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ওনারা প্রস্তাবনা করবেন, ওনারা কমিটি দেবেন না, অথবা কমিটি দেওয়ার এখতিয়ারও ওনাদের নেই, অ্যাডহক কমিটি দেওয়ার এখতিয়ারটা মন্ত্রণালয়ের। ওনারা প্রস্তাবনা করেছেন, এবং সেই অনুযায়ী মন্ত্রণালয় চেষ্টা করেছে যে মন্ত্রণালয়ের দিক থেকে কিছু জিনিস, যে কেউ স্বৈরাচারের দোসর কিনা এটা দেখা, এমন কেউ যার বিরুদ্ধে গুরুতর কোনো অন্যান্য অভিযোগ আছে যেটা স্পোর্টসের জন্য ক্ষতিকর হতে পারে, কিংবা এমন কেউ যার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আছে,
কিংবা এমন কেউ যে ওই স্পোর্টসের সাথে সম্পৃক্ত না, কিংবা ভবিষ্যতে সম্পৃক্ত থাকার স্পন্সর দিয়ে বা আর্থিক সহযোগিতা দিয়ে বা পলিসি সাপোর্ট দিয়ে সম্পৃক্ত থাকার সম্ভাবনা নেই, এরকম লোকজনকে আমরা এলিমিনেট করার চেষ্টা করেছি। তবে বেশিরভাগ ফেডারেশনের কমিটি, সার্চ কমিটি যেমন দিয়েছে ঠিক তেমনভাবেই চলে গিয়েছে। কিন্তু যেই জায়গাগুলোতে সরকারের মনে হয়েছে যে এখানে, কারণ সার্চ কমিটিতে আমরা যাদেরকে রেখেছি তারা তো আইন শৃঙ্খলার কেউ না, বা তারা তো স্বৈরাচারের কেউ কিনা সেই প্যারামিটার ঠিক করার না, তারা হচ্ছে স্পোর্টস সেন্ট্রিক মানুষজন। তো স্বাভাবিকভাবেই তাদের নজর থেকেও কিছু জিনিস হয়তো বাইপাস করে এসেছে। তবে আমরা চেষ্টা করছি তাদের সাথে বসেই আবার আমাদের ফিডব্যাকগুলো নিয়ে সমন্বয় করে কমিটিগুলো দেওয়ার, এবং খুবই মাইনর কিছু ছাড়া প্রায় 1000-এর অধিক, প্রায় 55টা কমিটি আমাদের হয়ে গিয়েছে এবং তারা ধারাবাহিক কার্যক্রম শুরু করেছেন। ক্রিকেট বোর্ডে কি আপনি কোনো হস্তক্ষেপ করেছেন? মানে এই কমিটি গঠনে কি 2বার চেঞ্জ হলো আপনি আসার পরে, সেই জায়গায় হস্তক্ষেপটা 2 ধরনের। একটা হচ্ছে যদি আমি কোনো নিয়ম ভঙ্গ করে হস্তক্ষেপ করি, ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন আছে, আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের নীতিমালা আছে, এই ধরনের কোনো কিছু এখনও হয়নি। আপনারা সাংবাদিকরা আপনারা তো ভালোভাবেই সেটা পর্যবেক্ষণ করতে পেরেছেন। হস্তক্ষেপের জায়গাটা আমরা চেষ্টা করেছি যেখানে মন্ত্রণালয়ের এখতিয়ার আছে, যেমন ক্রিকেট বোর্ডে এনএসসি 2 জন ডিরেক্টরকে নিয়োগ দেয়। এখন তারা তাদের কাজটা ঠিকমতো পালন করতে পারছে কিনা, কোনো জায়গায় তো আসলে চিরস্থায়ী না। কেউ যদি আপনি যদি আপনার সাংবাদিকতার দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারেন, আপনার হাউস আপনাকে রাখবে না। তো সেই বিবেচনাটা আমরা করার চেষ্টা করেছি, এবং সেই বিবেচনা থেকে আমরা আমার কনস্টিটিউশন অনুযায়ী এবং আমাদের এনএসসির গাইডলাইন অনুযায়ী আমাদের এনএসসির একজন ডিরেক্টরকে পরিবর্তন করেছি, এবং সেখানে আমাদের যাকে মনে হয়েছে যে বেস্ট চয়েস হবে, দেশের জন্য ভালো হবে, স্পোর্টসের জন্য ভালো হবে, তাকে ডিরেক্টর করেছি। পরে ক্রিকেট বোর্ড তাকে আবার ইলেক্ট করে প্রেসিডেন্ট করেছে। এখন কাজ না করলে আসলে কাজের মূল্যায়ন করা যায় না। আমি কাজ করেছি বলে আজকে আমি মূল্যায়নের জায়গাটায় এসেছি, যে কতটুকু পজিটিভ নেগেটিভ করতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা দেখছি নতুন লিডারশিপ কেমন কাজ করছে, এবং এই কাজের মূল্যায়নটা হয়তো নেক্সট বিসিবি ইলেকশনে হবে। এবং সেখানে যদি আমিনুল ইসলাম বুলবুলের কথা স্পেসিফিক বলি, তিনি যেহেতু সভাপতি, তার কাজের মূল্যায়ন যদি পজিটিভ হয়, তাকে আবারও রেখে দেওয়ার চিন্তা সরকারের আছে কিনা? রেখে দেওয়ার এখতিয়ার সরকারের আছে কিনা, এই প্রশ্নটা না, চিন্তা আছে কিনা? সরকারের দিক থেকে দুজন যেহেতু বোর্ড ডিরেক্টর রাখতেই পারে, সরকারের দিক থেকে ডিরেক্টর হিসেবে আমি মনে করি এখনও তো সময় আছে আবার পুনর্বিবেচনা করার। যদি আমরা দেখি যে তিনি ঠিকভাবে কাজ করতে পারছেন, এবং বাংলাদেশের ক্রিকেটের যেই অধপতনটা আসলে হয়েছে সেটার নতুন করে আবার রিব্র্যান্ডিং করা, এবং একই সাথে আমরা ক্রিকেট ইকোসিস্টেম নিয়ে বারবার কথা বলছি, রিজিওনাল ক্রিকেট নিয়ে কথা বলছি, সেগুলোর অগ্রগতি এই সব কিছু বিবেচনা করেই সরকার বিবেচনা করবে যে আমরা তাকে রাখবো কিনা। তবে এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি যে ক্রিকেট বোর্ড অ্যাজ এ টিম আকারে কাজ করতে পারছে, যেটা আমরা বিগত এই লিডারশিপ আসার আগে দেখেছি যে টিম আকারে কাজ করার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা কিংবা কাজ করার ক্ষেত্রে ব্যর্থতা আমরা দেখেছি। সেটা এখন পর্যন্ত দেখছি যে কাজ করতে পারছে। এখন আগামী সময় বলে দিবে যে বাকি সময়টুকু ভালো করতে পারলে হয়তো তাকে আবার চিন্তা করবে হয়তো সরকার। আমরা একদমই শেষের দিকে আপনার ব্যক্তিগত কয়েকটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করবো একদমই সংক্ষেপে, যে আপনি কি আসলে জাতীয় নির্বাচন করতে চান কিনা, মানে সেই ক্ষেত্রে আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন, যে এই পদে কি তাহলে থাকবেন নাকি আপনি ছেড়ে দিবেন? আপনার সহকর্মীরা এর আগেও অনেকেই ছেড়েছেন। প্রথমত আমার চিন্তার জায়গাটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে না চিনেও মানুষ আমাদের ডাকে, তখন তো আমরা কেউ চিনত না আমাদেরকে, কিংবা চিনলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণঅভ্যুত্থানের সময়টাতে চিনেছে। আমাদের ডাকে সাড়া দিয়ে এসে এই যে আমাদের ভাইরা জীবন দিল, ইভেন অনেকে যারা শহীদ হয়েছে সেদিনকার বাবা মাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে আমাদের নামটাও লেখা আছে যে ভাই ডাক দিয়েছে যাচ্ছি। তো এটা অনেক বড় গুরুদায়িত্ব যে তারা যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাওয়া, এবং সেই বাস্তবায়নের প্রক্রিয়াটা কখনোই 1 বছর কিংবা 2 বছর না, আমি মনে করি সেটা সারা জীবনের একটা বিষয়। এবং সারা জীবন আমরা তো মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে, সফলতা এসেছে, কিন্তু তারপরে সেই সফলতাটাকে কতদিন টিকিয়ে রাখা গেছে, তারপরে তো 4 বছরের মধ্যে বাকশালও এসেছে, বাংলাদেশের মানুষকে আবার লড়াই করতে হয়েছে। তো এই লড়াইটা আমি মনে করি সারা জীবনের। তো সেই লড়াইটা আমি লড়ে যাব আমাদের শহীদদের জন্য। এখন কোন ফর্মে সেই লড়াইটা লড়বো এবং কোন ফর্মে সেটা
আমি বেস্ট আউটপুটটা দিতে পারবো, সেটা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেটা অবশ্যই সিদ্ধান্ত নিব। তবে এখন আমার মূল ফোকাসটা যেহেতু সরকারের প্রায় শেষ সময়ের দিকে এবং আমাদের অনেকগুলো প্রায়োরিটিজ আছে, সংস্কার, আমাদের স্থানীয় সরকারের বিভাগের সংস্কারের বিষয়ে অনেকগুলো প্রস্তাবনা এসেছে, সেগুলো বাস্তবায়ন নিয়ে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমরা কিছুদিন আগেই 4টা অধ্যাদেশ দেওয়ার মাধ্যমে মার্কাহীনভাবে যে স্থানীয় নির্বাচন হওয়ার বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশের মানুষের একটা সংস্কার, সেটা বাস্তবায়নও করেছি এবং আরও অনেকগুলো সংস্কার প্রস্তাবনা আছে, সেগুলো বাস্তবায়ন নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের যেই উদ্যোগগুলো আমরা নিয়েছি সেগুলো বাস্তবায়নের একটা ডেডলাইন আমাদের কাছে এখন মোটামুটি আছে, সেজন্য এই সময়টা খুব ব্যস্ত সময়। তো এখন আমি সেগুলোতে ফোকাস করতে চাই। মানে তারপরে আসলে সিদ্ধান্ত নেবেন, তারপরে সিদ্ধান্ত নিব যে কোন ফরম্যাটে পরবর্তী নির্বাচন করবেন কি করবেন না। এই সময়টা 1 বছর মেয়াদ আপনার সবচেয়ে কাছের লোককে কিংবা সবচেয়ে দূরের লোককে, শত্রুকে আর সবচেয়ে ভালো বন্ধু কে ছিল? এটা বলা একটু মুশকিল, কারণ অনেক সময় আমরা যেটা দেখি সেটা সম্পূর্ণ সত্য না, কিংবা আমরা আমাদের দেখার বাইরেও অনেক কিছু থেকে যায়। তো এই জায়গা থেকে আজকে যে বন্ধু আছে কালকে সে শত্রুও থাকতে পারে, কিংবা আমরা এমন অনেককেও দেখেছি যারা জুলাই গণঅভ্যুত্থানে হয়তো আমাদের সাথে ছিল, কিন্তু পরবর্তীতে এসে তারা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তো এই কথাটা হয়তো জীবনের শেষ পর্যায়ে গিয়ে বলা সম্ভব হবে কারেক্টলি, কারণ এখন বললে এটা আমি আবার কিছুদিন পরে ভুলও প্রমাণিত হতে পারি। আপনার জীবনটা কি মানে পুরোপুরি বদলে গেছে কিনা, কিংবা রূপকথার গল্পের মতো কিনা, যে জিরো থেকে হিরো? আপনি এখন ধরেন আছেন সরকারি বাসভবনে, মন্ত্রীর পদমর্যাদা নিচ্ছেন উপদেষ্টা হিসেবে, এটা কি কখনো জীবনে ভেবেছেন? বিদেশে যাচ্ছেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, মানে পতাকাওয়ালা গাড়িতে চড়ছেন, আমি বলছি এই জিনিসগুলোকে আপনার জীবনে একটু স্বপ্নের মতো কিনা? বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা সবসময় গর্বের, এবং এই প্রতিনিধিত্ব করতে পারার সুযোগটা এবং এই ম্যান্ডেটটা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের মাধ্যমে আমরা পেয়েছি। সেই জায়গা থেকে সবসময় আসলে কি পেলাম বা কি আছে তার থেকে বেশি কি করতে পারছি, কতটুকু দায়িত্ব পালন করতে পারছি, এটাই সবসময় প্রায়োরিটির জায়গা থাকে। হয়তো আমরা এটা ভাবারও সুযোগ পাই নাই যে এই পতাকায় চড়ছে এটা হয়তো বিশেষ কিছু। হয়তো কেউ যখন বলেছে, বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কেউ যখন বলছে যে ইউর কার হ্যাভ এ ফ্ল্যাগ, তো তখন মনে হচ্ছে না এটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু। কিন্তু এর থেকে খুব বিশেষভাবে এটা মনে পড়ার মতো আসলে খুব বিশেষভাবে যে এই জিনিসটা, যে আমার কারে ফ্ল্যাগ আছে কিংবা আমি একটা মন্ত্রী পদমর্যাদায় আছি, এটা বিশেষভাবে মনে করার মতো কখনো মনে হয় নাই। কেউ মনে করিয়ে দিলে হয়তো মনে হয়েছে, তবে সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড দায়িত্বের জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। একদম শেষ, আপনি দেশবাসীর জন্য 1 বছর পূর্তি উপলক্ষে আপনি নিজে কিছু বলতে চান কিনা, সেটা দিয়ে আমরা শেষ করব। আমি যেটা বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থান আমাদের এই অঞ্চলের মানুষের জাতীয় জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এই ঘটনাটাকে আমরা এখনও অনুভব করছি। এবং এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের যেই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, এবং এই জীবন দেওয়ার ফলে আমরা দেখেছি বাংলাদেশে এর আগেও এরকম অনেক মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং অনেক ঘটনাক্রম রয়েছে। তবে আমরা চাই না যে পূর্বের সেই সময়গুলোর পরবর্তীতে যেই জাতিগত ফেলিওরের দিকে আমরা গিয়েছি, কিংবা আবার আমাদেরকে লড়াই করতে হয়েছে, আবার অনেককে জীবন দিতে হয়েছে, সেই সময়গুলো ফিরে আসুক। আমরা চাই এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের এমন একটা কাঠামোগত সংস্কার হবে যেই বাংলাদেশে আর কখনো বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা হবে না, সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হবে না। বাংলাদেশ একটা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে, এবং সেখানে প্রতিটি জনগণের, রাষ্ট্রের প্রতিটি জনগণের মধ্যে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। মূল্যবোধ সম্পন্ন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং এই বাস্তবায়নের লড়াইয়ের পথে আপনাদের সহযোগিতা, সমর্থন এবং অংশগ্রহণ কামনা করতে চাই। ধন্যবাদ আপনাকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরাও এখানেই শেষ করে দিতে চাই আসিফ মাহমুদের কথার সূত্র ধরে, যে আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই, যেখানে বৈষম্য থাকবে না। যার জন্য লড়াই হয়েছিল 2024-এর জুলাই আগস্টে, সেটা সারা জীবন সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে, এবং সবাই সেটায় সহযোগিতা করবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।